একটু চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণে আবার হাসিটা দপ করে নিভে গেল। মনটা খারাপ করে বলল, তুমি চিংড়ি মাছ রান্না করছো, কিন্তু আমি তো খেতেই পারবো না। কেন? কে মানা করেছে খেতে? ডাক্তার নিষেধ করেছে। প্রথম দিন তুমি চিংড়ি মাছ রান্না করেছিলে, লোভ সামলাতে না পেরে খেয়ে নিয়েছিলাম। তারপর থেকে অ্যালার্জি বেড়ে গেছে, একদিনও ঔষধ বাদ পড়েনি। আজ তো ঔষধও নেই। সেদিন খেতে পারলে আজও খেয়ে নিও। আর ওষুধ নেই তো আনতে বলো। আনতে তো বলেছি ভাইয়াকে, কিন্তু ভাইয়ার যদি মনে না থাকে তাহলে তো সমস্যা। জেসমিন আর কিছু বললেন না। এদিকে নদীর গন্ধে খাবার প্রতি লোভটা আরও বেড়ে যাচ্ছে। সব থেকে প্রিয় খাবারটা নিষিদ্ধ হলে কি করে চলে? চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখলে নিজেকে নিয়ন্ত্রণ করা ভীষণ কঠিন হয়ে পড়ে। খাবার টেবিলে সবাই একসাথে খেতে বসলো। সমুদ্র আর শাওন অবশ্য নেই। শাওন সেই সকালে উর্মির সাথে কেনাকাটা করতে বেরিয়েছিল, এখনও আসেনি। আর সমুদ্র মনে হয় নয়নের বাড়িতে আছে। শামসুদ্দিন নদীকে নিজের পাশে চেয়ারে বসতে বললেন। নিজেই নদীর প্লেটে ভাত বেড়ে দিলেন। উনি জানেন যে নদীর চিংড়ি মাছ ভীষণ পছন্দের, সেজন্য সেটা আগে তুলে দিতে নিলেন। নদী ওনাকে থামিয়ে দিয়ে বলল, এটা দিও না বড় আব্বু, এটা খেতে পারবো না। কেন আম্মু? আজ ঔষধ শেষ হয়ে গিয়েছে, খাওয়ার পর সমস্যা হতে পারে। নদীর কথায় সায় জানিয়ে নুসরাত বলে উঠল, হ্যাঁ ভাইজান, ওকে জোর করবেন না। অ্যালার্জি এমনিতেও বেড়ে গেছে। এখন এই রাত বিরতে সমস্যা না বাড়ানোই ভালো। ওষুধ নেই তো আমাকে বললেই তো ওষুধের ব্যবস্থা করতাম। তাই বলে যেটা পছন্দ খাবে না সেটা? জেসমিন বলল, শাওনকে তো ওষুধ আনতে বলেছে, তাহলে খেয়ে নিলেই হয়। কি এমন হবে? এত বড় মেয়ে একটা চিংড়ি মাছের ধকলে সহ্য করে উঠতে পারবে না। নিজের মায়ের কথা মিষ্টি ভীষণ বিরক্ত হলো। বুঝতে পারছে যে জেসমিন ভালোর জন্যই কথাটা বলেছে, কিন্তু সেই কথাটা কি ভালোভাবে বলা যেত না? কিন্তু উনি তো ভালো করে বলবেন না, সবাই যেন খারাপভাবে পাকাপোক্তভাবে সেই ব্যবস্থাই করেন। শরীফ শাওনের নাম্বার একটা কল করে ওকে পুনরায় ওষুধের কথা মনে করিয়ে দিল। শাওন বলল আসার সময় নিয়ে আসবে নদীর ওষুধ। নুজহাত এবার অনুমতি দিয়ে বলল, খেতে ইচ্ছে করলে খাও। তোমার ভাইয়া এলে একটা ওষুধ খেয়ে নিও। তবে হ্যাঁ, আজকে কিছু বললাম না, এরপর থেকে কিন্তু আমি বকা দেব। অনুমতি পেয়ে নদী মহা খুশি। শামসুদ্দিন বেছে বেছে সব থেকে বড় মাছটা নদীর পাতে তুলে দিলেন। বড় আম্মু, তোমাকে মাস্টার শেফে পাঠানো উচিত। তুমি যদি ওদেরকে তোমার হাতের এই চিংড়ি মাছটাই রান্না করে খাওয়াও না, দেখবে ওরা খেয়ে পাগল হয়ে যাবে। সত্যি বলছি, তোমার হাতে জাদু আছে। জেসমিন হালকা হাসলেন। ওনার প্রশংসা করলে উনি খুব খুশি হন। এগিয়ে এসে আরেকটা মাছ নদীর পাতে তুলে দিয়ে বললেন, খাও, একটা খেলেও যা, 10টা খেলেও তাই। ওষুধ যেহেতু খাবে, তাহলে মন ভরেই খাও। তোমার মা তো আবার বড় ডাক্তার, আমাদের গ্রামের বউদের মতন তো আর মূর্খ না যে ঘরোয়া উপায় বলে চুপ করে বসে থাকবে। সমস্যা হলে ঠিক সামলে নিতে পারবে। নুজহাত মনে মনে হাসলেন জেসমিনের কথা শুনে। ঘটনা যাই হোক, যাকে কেন্দ্র করেই হোক, জেসমিন কোনো না কোনো মতে ঠিক ওনাকে ঠেস মারবেই। খাওয়া শেষ হতেই শাওন বাড়িতে প্রবেশ করলো। ওর সাথে স্রোত এসেছে। বাজারে দেখা হয়েছিল শাওনের সাথে। শামসুদ্দিনের সাথেও কিছু দরকার ছিল, তাই একসাথেই এসেছে। শাওনকে দেখে নদী এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, ঔষধ দাও তাড়াতাড়ি। শাওন কাচুমাচু করে বলল, নদী, তোর আসলে ওষুধ পাইনি রে। আমি কাল গিয়ে এনে দিব, কেমন? কি বলছো ভাইয়া? ঔষধ না খেলে তো আমি আজ শেষ। আরে কিছু হবে না, একদিন না খেলে। রাত হয়েছে, গিয়ে ঘুমিয়ে পড়। দেখবি সকাল হয়ে গেছে, তারপর আমি ওষুধ এনে দিব। শরীফ চেয়ারে বসে গম্ভীর গলায় শাওনকে বলল, ওষুধ পাওনি এই কথাটা কিন্তু অযৌক্তিক শাওন। এটা এমন কোনো ওষুধ না যে পাওয়া যাবে না। শাওন অপরাধী কণ্ঠে বলল, আসলে বাবা, আমি ভুলে গিয়েছিলাম। সারাদিনের মাঝে আমি তোমায় 3বার মনে করিয়ে দিয়েছি, নদী মনে করিয়ে দিয়েছে, তারপরেও মনে নেই কেন? একটু আগে যখন তোমার বাবা কল করে বলল আনার কথা, তখন বললে না কেন যে আজ আনতে পারবে না, ভুলে গেছো? নুজহাতের গম্ভীর কণ্ঠে শাওন মিয়ে গেল। এই মানুষটার মুখোমুখি হতেই শাওন ভয় পাচ্ছিল।
নদী বুঝলো ব্যাপারটা খারাপের দিকে যাচ্ছে, তাই সবাইকে থামানোর উদ্দেশ্যে বলো। আরে একদিন ঔষধ না খেলে কিচ্ছু হবে না মা, আমি ঠিক আছি। চুপ করো নদী। অনেক দিন থেকে আমি শাওনের তোমার ব্যাপারে অবহেলা লক্ষ্য করছি। তুমি জানো না শাওন, তোমার বোনের একদিন ওষুধ খেতে অনিয়ম হলে কতটা অসুবিধা হয়? অ্যালার্জি জাতীয় কোনো জিনিস খেলে না যতটা অসুবিধা হয় তার থেকেও বেশি অসুবিধা হয় ওষুধ বাদ গেলে। এই অ্যালার্জির সমস্যার জন্য ওকে কতবার মাঝরাতে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে, সেটা কি তুমি ভুলে গেছো? তাহলে কোন সেন্সে তুমি এই কাজটা করলে আজ? শাওন ফের অপরাধী গলায় বলো। আসলে আব্বু যখন ফোন করে বলেছিল তখন হাতের কাছে কোনো পারমিশন ছিল না। গাড়িতে যাওয়ার সময় এক জায়গায় থামতে চেয়েছিলাম, তো উর্মি বলল যে যাওয়ার সময় কোনো ফার্মেসি থেকে নিয়ে যাবে, কিংবা গ্রামের হাটও পাওয়া যেতে পারে। সেই জন্য আর ওখানে গাড়ি থামাইনি। কিন্তু আস্তে আস্তে এতটা রাত হয়ে গেল যে যে আসার সময় কোনো ফার্মেসি খোলাই পাইনি। নুজহাত একবার ফোনে সময়টা দেখে নিয়ে শাওনকে বলো। ঘড়িতে এখন বাজে 9টা। তুমি 8টা পর্যন্ত শহরে ছিলে। শহরে কি 8টার মধ্যে সব ফার্মেসি বন্ধ হয়ে যায় শাওন? কি আজে বাজে কথা বুঝাতে চাইছো আমায়? মনে ছিল না, বাবা যখন ফোন করে বলল আনার কথা তখন মনে পড়েছিল, কিন্তু কোনো দোকান খোলা পাইনি। আবার ফেরত যেতে? তোমার বাবা তো আমার সামনে তোমাকে বারবার করে বলে দিল যেন ওষুধটা নিয়ে আসো, খুব দরকারি নদীর জন্য। আজ ওষুধটা প্রয়োজন। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, তো উর্মি বাড়িতে যাওয়ার জন্য তাড়াহুড়া করছিল। আবার ফেরত যেত রাজি ছিল না। বলল যে এক রাত ওষুধ না খেলে কি এমন হবে। আমিও ভাবলাম যে একটা রাত্রি তো ব্যাপার, তেমন কিছু নিশ্চয়ই হবে না। কাল সকাল হলে আমি গিয়ে নিয়ে আসবো। এই জন্য আর যাওয়া হয়নি। আর ইউ স্টুপিড। উর্মি না হয় জানে না যে এক রাত ওষুধ না খেলে কি হতে পারে, কিন্তু তুমি জানো না? হাউ কুড ইউ দিস? আনসার মি শাওন। তোমার বোনের প্রতি তোমার কোনো দায়িত্ববোধ নেই? যে দায়িত্বটা পালন করতে পারবে না সেই দায়িত্বটা কাঁধে নাও কেন? তুমি তো তখনই তোমার বাবাকে বলে দিতে পারতে যে তুমি ভুলে গেছো, আনতে পারবে না। প্লিজ মা, রাগ করো না, আমি এখনই গিয়ে এনে দিচ্ছি। নদী, আই অ্যাম রিয়েলি সরি বোন। আমার আসলে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল রে। তুই একটু অপেক্ষা কর, আমি এনে দিচ্ছি। শাওন যেতে চাইলে স্রোতকে বাধা দিয়ে বলো। তুই থাক, আমি এনে দিচ্ছি। এই রাতের বেলা তুই রাস্তা চিনবি না। ফার্মেসি কোথায় খোলা থাকতে পারে সেটা আমার জানা আছে, আমি গিয়ে নিয়ে আসছি। তুমি চলো, তোমার সাথে আমিও যাচ্ছি। যেহেতু ভুলটা আমার, তাই তো সেটা শুধরাতে হবে। না, তোকে যেতে হবে না। অযথা দুজন গিয়ে কি হবে? আমি গিয়ে নিয়ে আসছি। তুই গাড়ির চাবিটা দে আমায়। স্রোত চাবিটা নিয়ে চলে গেল। শাওন পুনরায় অপরাধী কণ্ঠে নদীকে উদ্দেশ্য করে বলো। আমায় ক্ষমা করে দিস নদী, প্রমিস করছি আর কখনো এই ভুল হবে না। পাশ থেকে নুজহাত শাওনকে উদ্দেশ্য করে বলল। আর কখনোই এই ভুল করার সুযোগ পাবে না তুমি। ভুলে যাওয়ার আর অবহেলার মাঝে পার্থক্য আমার মেয়ে না বুঝলেও ওর বাবা মা বুঝে। আমরা এখনো বেঁচে আছি, চিন্তা করো না। তোমাকে আর আমাদের মেয়ের বিষয়ে কোনো দায়িত্ব পালন করতে হবে না। নদী, এই নদী। মিষ্টির ডাক কানে যেতেই নদী তাড়াহুড়ো করে দরজা খুলে ঘর থেকে বের হলো। মিষ্টিকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাড়া দিয়ে বলো। তাড়াতাড়ি রেডি হ। তোর বড় ভাইয়া বলেছে আমাদের সবাইকে পাশের গ্রামের মেলায় নিয়ে যাবে। মেলায় যাওয়ার কথাটা শুনতেই নদীর মন আনন্দে নেচে উঠল। সে কোনো ছোটবেলাতেই দেশে থাকতে গ্রামের মেলায় গিয়েছিল। পরিষ্কারভাবে সেই স্মৃতিগুলো মনে পড়ছে না। আবছা আবছা কিছু কিছু নদীর এখনো মনে আছে। আজ এতগুলো বছর পর আবার মেলায় যাওয়ার কথা শুনে মনটা খুশিতে নেচে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে মিষ্টিকে বলল। কে কে যাচ্ছি আমরা?
আমি তো শুধু আমি আর তোর কথা জানি, আর কে কে যাবে সেটা বলতে পারছি না। সমুদ্র ভাই, তারপর নয়ন ভাইয়া, ঝিনুক আপু আর আমার ভাইয়া, এরা যাবে না? তোর সমুদ্র ভাই গেলে নয়ন ভাই কি এমনি পেছন পেছন চলে যাবে? ঝিনুক তো যাবেই। আমরা না গেলেও সবার আগে ওই গিয়ে বসে থাকবে। আর শাওন ভাইয়ের কথা আমার থেকে তো তুই ভালো বলতে পারবি। তাও ঠিক। নদীর চোখ পড়ল এবার মিষ্টির হাতে থাকা শাড়ির উপর আঙুলের ইশারায় দেখিয়ে বলল, তুমি শাড়ি পরবে আপু? হ্যাঁ, অনেক দিন হলো পরা হয় না, তাই ভাবলাম আজ পরি। ঝিনুকও নিশ্চয়ই শাড়ি পরেই যাবে। তোকেও তো বললাম, কিন্তু তুই তো সামলাতে পারবি না। পারবো, আমিও সামলাতে পারবো। তুমি শুধু একটু আমাকে কষ্ট করে পরিয়ে দেবে। মিষ্টি অসহায় মুখ করে বলল, আমি নিজে কোনো মতে পরিয়ে নিতে পারবো, কিন্তু তোকে কি করে পরিয়ে দেব? সাজিয়ে দিতে পারবো, কিন্তু শাড়ি মনে হয় পরাতে পারবো না। আমি তো নিজেই শাড়ি পেঁচাবো। নদীর মুখটা কালো হয়ে এলো। সবাই শাড়ি পরবে, ও শুধু একাই পরবে না, তা কি করে হয়? সমুদ্র সেদিন বলেছিল শাড়ি পরলে নাকি আরো সুন্দর লাগবে ওকে। আজকে তো তাহলে একটা দারুণ সুযোগ ছিল। সমুদ্রর মনে তো নিজের জন্য জায়গা তৈরি করতে হবে। কি কথা হচ্ছে? নুজহাতের কণ্ঠ পেয়ে দুজনের দৃষ্টি সেদিকে গেল। সবে মাত্র কাজ শেষ করে বাড়ি ফিরলেন তিনি আর শরীফ। নুজহাতকে দেখতে পেয়ে নদীর মুখে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত কণ্ঠে জড়িয়ে ধরে বলল, তুমি একদম ঠিক সময়ে এসছো আম্মু। আমার এখন তোমাকে দরকার ছিল। আমার দরকারের সময় তুমি কি চলে আসো বলো তো? নুজহাত মেয়েকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মেয়ের যখন তার মাকে দরকার হবে তখনই সে হাজির হয়ে যাবে। আমাকে খুঁজছিলে কেন? তুমি কি করে চলে আসো বলো তো? জানো বড়মা ভাইয়া আমাদের সবাইকে মেলায় নিয়ে যাবে। মিষ্টি আপু, ঝিনুক আপু সবাই শাড়ি পরবে, তাই আমিও পরবো ভাবছি, কিন্তু মিষ্টি আপু শাড়ি পরিয়ে দিতে পারবে না। তুমি আমায় পরিয়ে দেবে শাড়ি, কেমন? মেয়ের কথা শুনে নুজহাত চিন্তায় পড়ে গেলেন। নদীর তো শাড়ি পরার অভ্যেস নেই, কখনো পড়েছে বলে তার মনেও পড়ে না। এমনিতেই মেয়েটার হাঁটা চলে খুব সমস্যা, যেখানে সেখানে কোনো কারণ ছাড়াই উল্টে পড়ে। তার মাঝে আবার অভ্যাস ছাড়া শাড়ি পরে যদি মানুষজনের মাঝে পড়ে যায়, তাহলে তো মেয়েটাই লজ্জা পাবে। তোমাকে তো জামা পরে সুন্দর লাগে মা। নতুন একটা জামা পরে নাও। এই গরমে শাড়ি পরে থাকতে পারবে না, তোমার কষ্ট হবে। আর তাছাড়া তুমি তো সামলাতেও পারবে না শাড়ি। না 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 না, আমি পারবো সামলাতে। তুমি আমাকে শুধু পরিয়ে দাও, আমাকে আজ শাড়ি পরতেই হবে। তুমি না করবে না, না হলে কিন্তু আমি নিজে নিজেই শাড়ি পেঁচিয়ে চলে যাব। নুজহাত বেশি আপত্তি করলেন না। সবাইকে পড়তে দেখে মেয়ের যেহেতু ইচ্ছে হয়েছে, তাই আর না করলেন না। সম্মতি জানাতেই মিষ্টি আবদারের কণ্ঠে বলে উঠল, তাহলে আমাকে একটু পরিয়ে দেবে ছোট মা? আসলে আমিও পরতে পারি না। আচ্ছা ঠিক আছে, শাড়ি নিয়ে তোরা আমার ঘরে আয়, আমি ফ্রেশ হয়ে তোদের পরিয়ে দিচ্ছি। প্রায় 20 মিনিট হলো স্রোত, সমুদ্র ও নয়ন বাসার ঘরে সোফায় বসে নদীর আর মিষ্টির জন্য অপেক্ষা করছে, কিন্তু ওদের আসার নামই নেই। 20 মিনিট আগে আর 5 মিনিটের কথা বলেছিল, এখন একবার সমুদ্র ডাকলো, তখনও বলছে আর 5 মিনিট, মানে 5 মিনিট শেষ হবে না। নয়ন বিরক্তি ভরা কণ্ঠে বলল, এরা মনে হয় বিয়ের সাজ সাজছে। এই সমুদ্র, তো বোনদেরকে বোঝাতে গিয়ে যে ওদের বিয়ে করাতে নিয়ে যাচ্ছি না, সামান্য মেলাতে ঘুরতে নিয়ে যাচ্ছি। সমুদ্র ফোনের উপর দৃষ্টি নিবদ্ধ করে বলল, ওদেরকে আর কি বলবো, ওরা মেয়ে, সাজতে সময় লাগবে, এটাই তো স্বাভাবিক। তুই তো ছেলে হয়েও এত সময় লাগিয়েছিস, ওদের আর দোষ কোথায়? নয়ন তেতে উঠে বলল, গ্রুপের সব কথা তোর আমার দোষী দেখতে হবে তাই না? শালা, তুই বন্ধু নামের কলঙ্ক। তোর যোগ্যতা নেই বন্ধু হওয়ার। বন্ধু মানে অপর বন্ধুর দোষ গুণ ভালো মন্দ যাই হোক না কেন সব কিছু সব সময় ভালোই বলে বেড়াবে, কিন্তু না শালা, আবার খারাপ গুণগুলো তো ভালো বলেই না, উল্টো ভালো দিকগুলো ভালো বলে না। সমুদ্র নির্বিকার ভঙ্গিতে বলল, তোর মাঝে ভালো বলার মতন আছে কিছু?
সমুদ্র নয়নের ঝগড়া চলছে, স্রোতের এসব একদম ভালো লাগছে না। সবকিছুই তার বিরক্ত লাগছে। স্রোত বুঝে উঠতে পারে না এই বাড়িতে এলে তার মাঝে এত অস্থিরতা কাজ করে কেন। কোনো প্রয়োজন এলেও বিরক্ত লাগে, কেন যেন দম বন্ধ হয়ে আসে। প্রতিটা মুহূর্তে প্রতিবার যখন এই বাড়িতে আসে তখনই এই অনুভূতিটা হয়। সোফা থেকে উঠে বাহিরে গিয়ে দাঁড়ালো। খোলা প্রকৃতির নিচে দাঁড়িয়েও কেন যেন শ্বাস নিতে পারছে না। কিছুটা সময় চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকতেই পিঠে কারো হাতের স্পর্শ অনুভব করলো। পিছন ফিরে তাকাতেই হালকা হলুদ রঙের শাড়ি পরিহিত এক রমণীকে দেখে স্রোত থমকালো। হলুদ আর সাদা রঙের স্ক্রিন প্রিন্টের শাড়ি পরেছে মিষ্টি, সাথে সাদা রঙের ফুল স্লিভ ব্লাউজ, খুব একটা বেশি সাজেনি। ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, চোখে মোটা করে কাজল আর কপালের মাঝখানে একটা ছোট্ট টিপ। চুলগুলো খুব সাধারণভাবে হালকা করে হাত খোপা করেছে, আটকানোর জন্য একটা কাটা দেয়া। দেখতে তাকে ভারী চমৎকার লাগছে। ফর্সা গায়ে হলুদ শাড়ি, তার উপর আবার সূর্যের কিরণ পড়তে যেন সৌন্দর্য তার ঠিকরে বেরিয়ে আসছে। অপূর্ব লাগছে দেখতে। স্রোত মুগ্ধ হলো মিষ্টিকে দেখে, কিন্তু তার অভিব্যক্তিতে তা প্রকাশ পেল না। চোখ মুখের অবস্থা তার ভীষণ স্বাভাবিক। নিজের আবেগ অনুভূতিকে সামলানোর এক অস্বাভাবিক ক্ষমতা আছে স্রোতের মাঝে, যার বহিঃপ্রকাশ এখন ঘটল। মিষ্টি আহত হলো, যার জন্য এত সুন্দর করে সাজলো তার চোখে বিশেষ কিছুই দেখতে পেল না। না একবার একটু মুখ ফুটে বলল যে সুন্দর লাগছে। উপায় না পেয়ে মিষ্টি নিজ থেকে জিজ্ঞেস করলো, কেমন লাগছে আমায়? স্রোত স্বাভাবিক কণ্ঠে বলল, আয়নায় দেখেননি কেমন লাগছে? চেষ্টা করলাম তো দেখার, আহত হলাম। যে আয়নায় আমি নিজের জন্য মুগ্ধতা দেখতে চেয়েছিলাম সেখানে বিশেষ কিছুই লক্ষ্য করলাম না, বরাবরের মতোই স্বাভাবিক। তার মানে নিশ্চয়ই আপনাকে স্বাভাবিকই লাগছে দেখতে, বিশেষ কিছু নেই। আমার কষ্ট দিতে তোমার কষ্ট হয় না স্রোত? ভালো না হয় নাই বাসলে একটু কি প্রশংসাও করা যায় না? সাজলাম তো তোমার জন্য, এই কষ্টটা কি একটু মূল্য দেওয়া যায় না? আমি এখন নিজে থেকে মূল্য দিলে পরে আপনি জোর করে মূল্য পেতে চাইবেন। আর জানেনই তো, জোর করে পাওয়া কোনো জিনিসই সুখকর হয় না। আপনার সুখের জন্যই সব করছি। মিষ্টি তাচ্ছিল্যপূর্ণ কণ্ঠে বলল, সুখ? আমার সুখ কিসে তা যদি তুমি বুঝতে তাহলে আমি সত্যি সুখে থাকতাম। যাকে সেসব কথা না হয় বাদই দেই এখন। তোমায় ভীষণ সুন্দর লাগছে। তোমার সাথে যে আমার শাড়ির রং মিলে যাবে আমি এটা ভাবিনি। এই সাদা রংটা ভীষণ স্নিগ্ধ কোমল, তোমাকেও ঠিক ততটাই স্নিগ্ধ লাগছে দেখতে। মাশাআল্লাহ, আমার ছাড়া আর কারো নজর যেন না লাগে। কথাটা বলে মিষ্টি গাড়ির দিকে এগিয়ে গেল। স্রোত একটা দীর্ঘশ্বাস ফেল। মানুষ সত্যি নিজের ভালো বোঝে না। যদি কেউ নিজের ভালো বুঝতো তাহলে এই প্রেম ভালোবাসায় জড়াতো না কখনো। এই প্রেম ভালোবাসা হলো মানুষের জীবনে দুর্দশা নিয়ে আসার একটা ফাঁদ। কেউ জেনে শুনে ফাঁদে পা রাখে, আবার কেউ অজান্তে ফাঁদে পড়ে যায়। কিন্তু প্রত্যেকটা মানুষই কোনো না কোনো এক সময় ঠিক এই ফাঁদে পড়ে। খুব চালাক মানুষগুলো এই একটা জায়গাতেই এসে বোকামি করে, না চাইতেও তারা এই ফাঁদে পড়ে যায়। এই যেমন স্রোত পড়েছে। স্রোত ভীষণ চালাক, কিন্তু একটা জায়গায় এসে বোকামি করে ফেলেছে। নিজের অজান্তে না ইচ্ছাকৃতভাবে, সেটা স্রোত জানে না। তবে হ্যাঁ, সেই ফাঁদে পড়েছে, সেজন্যই তার জীবনের দুর্দশার পরিমাণ আরও বাড়ছে। মিষ্টি আগে আগে নামলেও নদীর নামতে আরও 5 মিনিটের বেশি সময় লাগলো। সমুদ্র তো ভেবেই নিয়েছিল 5 মিনিটে না আসলেও নিজে ওপরে গিয়ে সাজ যতটুকু হয়েছে ততটুকুতেই নিয়ে আসবে, কিন্তু না, তাকে এতটা কষ্ট করতে হলো না। আজ প্রথমবার সমুদ্রের মনে নদীকে নিয়ে যেন কিছু অনুভব হলো। তার শ্যামবতী অষ্টাদশীকে সিঁড়ি দিয়ে নামতে দেখে বুকের কোণে যেন সূক্ষ্ম চিনচিনে একটা ব্যথা অনুভূত হলো। ইচ্ছে করলো এভাবেই তাকে তাকিয়ে থাকতে। মেরুন আর কালো রঙের মিশ্রণে একটা স্ক্রিন প্রিন্টেড কাপড় কটন শাড়ি পরেছে নদী, সাথে কালো রঙের ক্রপ টপ। সাজটা অনেকটাই মিষ্টির মতন, চোখে গাঢ় করে কাজল দেয়া, কপালের মাঝ বরাবর একটা ছোট্ট কালো টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। পার্থক্য শুধু এতটুকুতেই, নদী নিজের লম্বা চুলগুলোকে ছেড়ে দিয়েছে, মুক্ত বাতাসে উঠতে দিয়েছে সেগুলোকে। সমুদ্র সর্বপ্রথম দৃষ্টি আটকালো নদীর সেই কাজল কালো টানা চোখে। অপূর্ব সুন্দর লাগছে সেই চোখ দুটো। ওই দৃষ্টির কাছে যেন সমুদ্রের সবকিছু থমকে গেল। সে গুলিয়ে ফেললো সবকিছু। নুজহাত নদীকে ধরে সাবধানে সিঁড়ি দিয়ে নামছেন। এগিয়ে সে সমুদ্রের নাম ধরে ডাকতেই সমুদ্র মৃদু চমকে উঠল। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, হ্যাঁ ছোট মা বলো। বাবা একটু নদীকে দেখিস, আসলে ওর শাড়ি পরার অভ্যেস নেই। আজকে জোর করে শাড়ি পরেছে, কুচি পায়ে বেঁধে যেন পড়ে না যায়। একটু দেখে রাখিস। তোদের উপর ভরসা করে কিন্তু একা ছাড়ছি।
সমুদ্র আশ্বস্ত করে বলল, চিন্তা করো না ছোট মা, আমরা সবাই আছি, ওকে দেখে রাখবো। নুজহাত হালকা হাসলেন। যাওয়ার আগে নদী মনে করে ওনার কাছ থেকে নিজের ক্যামেরাটা নিয়ে সমুদ্রের কাছে রাখতে দিল। গাড়িতে ওঠার পর নদী ঝিনুকের খোঁজ করলে স্রোত বলল ও নাকি আগেই চলে গেছে। ওর দলবল নিয়ে গাড়িতে করে কিছু দূর যাওয়া গেলেও পরবর্তীতে আর সরু মাটির রাস্তায় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব হলো না। ফলে তাদেরকে হেঁটে যেতে হলো। প্রায় 15 মিনিটের মতো হাঁটার পর মেলায় পৌঁছালো সবাই। বিশাল বড় একটা খোলা মাঠ জুড়ে মেলা বসেছে। মানুষজনে গিজগিজ করছে। সমুদ্র নদীর হাতটা শক্ত করে ধরে বলো, একদম আমার হাত ছেড়ে কোথাও যাবি না, এটা কিন্তু আমাদের গ্রাম না নদী। আরে বাবা, তুমি আমার হাত ধরেছো আর আমি সেটা ছেড়ে যাব? এটা হতে পারে নাকি? ওদের কথাবার্তা শুনে সমুদ্রের পাশে দাঁড়ানো নয়ন আফসোসের সুরে বলল, আজ একটা হাত ধরা মানুষ থাকলে আমিও আর হারিয়ে যেতাম না, সেও আমার হাতটা ধরে থাকতো। আফসোস কেউ নেই। নদী বলে উঠল, আরে তুমি এত বড় একটা মানুষ, হাত ধরে হাঁটতে হবে কেন? আমাদের পেছন পেছন থাকো, তাই হারিয়ে যাবে না আর। নয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এছাড়াও তো আর কোনো উপায়ও দেখছি না। যার বউ নেই সেই বোঝে বউ না থাকার কি জ্বালা। আর যদি একটা বউ থাকতো আমিও মেলায় হাত ধরে ঘুরে বেড়াতাম। সমুদ্রের হাত ধরে মেলায় ঘুরছে নদী। ওদের পিছন পিছন নয়নও হাঁটছে। মিষ্টি যে কখন স্রোতের হাত ধরে টেনে অন্যদিকে নিয়ে গেছে সেটা কারোর খেয়ালই হয়নি। হাঁটতে হাঁটতে হুট করে নদীর চোখ পড়ল একজন মধ্যবয়স্ক ব্যক্তির ওপর। চেহারাটা নদীর ভীষণ পরিচিত লাগলো। মুখের আদলটাও যেন কারোর সাথে মিলে পেল। অনেক খোঁজার পর বুঝতে পারলো যে ওর বাবা আর বড় বাবার চেহারার সাথে মিল আছে। সাথে চোখ আর নাকটা একদম স্রোতের সাথে মিলে যায়। প্রশ্নাত গলায় সমুদ্রকে জিজ্ঞেস করলো, সমুদ্র ভাই, ওটা মেজো আব্বু না? নদীর মুখ থেকে এই নামটা শুনতেই সমুদ্র মৃদু চমকালো। নদীর হাত লক্ষ্য করে সেদিকে তাকাতেই শোয়েব শাহানে উচকে দেখতে পেলেন। সমুদ্রকে চুপ থাকতে দেখে নদী পুনরায় একই প্রশ্ন করলো। সমুদ্র মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বোধক উত্তর জানাতেই নদী সমুদ্রের হাত ছেড়ে ছুটতে সেদিকে এগিয়ে গেল। উৎফুল্ল কণ্ঠে ডাকলো, মেজো আব্বু। ডাকটা কানে যেতেই শোয়েব নিজেও একটু চমকালেন। পাশে তাকিয়ে এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তিনি ঠিক চিনতে পারলেন না। আমায় ডাকলে তুমি? হ্যাঁ, তোমায় ডাকলাম, আমায় চিনতে পারোনি তুমি? মেজো আব্বু, আমি নদী। শোয়েব ভীষণ অবাক হলেন। সেই ছোট নদী এত বড় হয়ে গেছে। নদীমা, এত বড় হয়ে গেছিস তুই মা? শোয়েব দুহাত মিলে নদীকে কাছে রাখলেন। নদী এক প্রকার ঝাঁপিয়ে পড়ল। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদরে গলায় জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখলাম। এতগুলো বছরে একবারও তুমি আমার সাথে কথা বলনি। দেশে আসার পরেও দেখা করনি আমার সাথে। আমি কিন্তু খুব কষ্ট পেয়েছি। শোয়েবের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দেখা করতে তো তারও মন চেয়েছিল। যখন খবর পেয়েছিলেন যে বিদেশ থেকে তার ভাই দেশে ফিরেছে, তখন তারও ইচ্ছে হয়েছিল দেখা করতে আসার, কিন্তু সাহস হয়ে ওঠেনি। যে অপরাধ তিনি করেছিলেন তা যে ক্ষমার অযোগ্য। কোন মুখে নিজের পরিবারের সামনে গিয়ে আবার দাঁড়াতেন? যে পরিবারকে তিনি একসময় নিজের ইচ্ছায় ছেড়ে চলে এসেছিলেন, বাবা মা ভাই বোন এমনকি নিজের ছেলে মেয়েদেরকেও ছেড়ে এসেছিলেন, সেখানে আবার নির্লজ্জের মতন কি করে ফিরে যেতেন? এদিকে সমুদ্র হাসফাস করছে, এদিক ওদিক চোখ বুলিয়ে স্রোতকে খোঁজার চেষ্টা করছে। যদি শোয়েবকে এখানে স্রোত দেখতে পায় তাহলে মনটা আবার খারাপ হয়ে যাবে, হয়তো অযথা রাগ দেখাতে পারে। নদী এগিয়ে গিয়ে কথা বলাতে হয়তো একটু কষ্ট পেতে পারে। সমুদ্র কোনো উপায় না পেয়ে ওদের দিকে এগিয়ে গিয়ে নদীকে উদ্দেশ্য করে বলল, নদী চল। কোথায় যাব? মেলাতেই তো থাকবো, তাহলে মেজো আব্বুর সাথেই থাকি। তোর বড় ভাইয়া ডাকছে। বড় ভাইয়াকে বলো যে মেজো আব্বুকে পেয়েছি, তাহলে তো বড় ভাইয়াও আসবে কথা বলতে, তাই না? আর তুমি কথা বলছো না কেন মেজো আব্বুর সাথে? নদীর মাথায় কিছু ঢুকছে না। নদী জানে যে শোয়েবের সাথে ওদের পরিবারের বাকিদের কিছু একটা ঝামেলা হয়েছে, কিন্তু কি নিয়ে ঝামেলা হয়েছে সেটা নদীর অজানা। যদি ঝামেলা হয়েও থাকে তাহলে কি এমন ঝামেলা যার জন্য স্রোত নিজের বাবার সাথে কথা বলবে না আর সমুদ্র নিজের মেজো আব্বুর সাথে কথা বলবে না? নদী তো ঠিকই কথা বললো, তাহলে ওরা কেন বলবে না? সমুদ্র নিজ থেকে শোয়েবের সাথে কথা বলল না। শোয়েব নিজেই সমুদ্রকে জিজ্ঞেস করলো, কেমন আছিস সমুদ্র? সমুদ্র মৃদু গম্ভীর কণ্ঠে বলল, আমরা কেমন আছি সেই বিষয়ে তো তুমি কখনো খোঁজ নেওয়ার চেষ্টা করনি। আমরা ভালো আছি না খারাপ আছি সেই খবর নেওয়ারও প্রয়োজন বোধ করনি।
তাহলে আজ জিজ্ঞেস করছো কেন? সামনাসামনি দেখা হয়ে গেল জন্য বুঝি ভালোবাসা বেরিয়ে এলো? আমি কথা বলতে চাইলেও তো তোরা কেউ আমার সাথে কথা বলিস না, তাহলে আমি কি করে খোঁজ নেব? কথা বলার মতন পরিস্থিতি রেখেছো তুমি? নিজের ছেলে মেয়েরই তো কোনো খোঁজ খবর নাও না। সে কোন ছোটবেলায় একা ফেলে রেখে চলে গিয়েছিলে? কখনো একবার খোঁজ নিয়ে দেখেছো যে ছেলে মেয়েগুলো কি খেলো, কিভাবে থাকলো? নাওনি তো? তোর ভাই আমার সাথে আসতে চায়নি, নিজের বোনকেও আমায় নিয়ে আসতে দেয়নি, আমি কি করতাম? সমুদ্র তার ছিল ভরা কণ্ঠে বলল। বাহ, কি সুন্দর করে ওই দুটো মানুষের পরিচয় দিলে আমার ভাই বোন হিসেবে। ওরা তোমার কেউ না? সাহস করে একটু বলতেও পারো না যে আমার ছেলে আর মেয়ে? শোয়েব মাথা নিচু করলেন, নদীর সমুদ্রকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল। তুমি এত রেগে যাচ্ছ কেন সমুদ্র ভাই? আমি কেন রেগে যাচ্ছি সেটা বোঝার মতন বোধ শক্তি তোর এখনো হয়নি। চল এখান থেকে। যারা আমাদের কথা মনে পড়ে না তাকে দেখে খুশিতে আপ্লুত হয়ে পড়ার কোনো দরকার নেই। সমুদ্র নদীর হাত ধরে চলে যেতে নিলে পিছন থেকে শোয়েব বলে উঠলেন। আমার মনে পড়ে তোদের কথা, কিন্তু আমার ফিরতে যাওয়ার কোনো উপায় নেই। সমুদ্র থামলো, পিছন ফিরে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল। জানো তুমি জব্বু, কিছু কিছু অপরাধের ক্ষমা হয় না। যদি তুমি শুধু আমাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে আসতে, তাও হয়তো আমরা তোমার অপরাধটা ক্ষমা করার কথা ভাবতাম। কিন্তু তুমি কি করেছো জানো? দুটো ছেলে মেয়ের জীবন শেষ করে দিয়েছো। জন্মদাতা হয়ে ওদেরকে একা ছেড়ে চলে এসেছিলে। ওদের পরিণতি কি হতে পারে একটা বারের জন্যও ভাবুনি। নিজের সব সম্পত্তি দ্বিতীয় পক্ষের সন্তানদের নামে করে দিয়েছো। কেন? ওদের কি কোনো অধিকার ছিল না? দরকার নেই সমুদ্র, তোর ভাইয়ের কারো ভিক্ষে দরকার নেই। সে নিজের আর নিজের বোনের খরচ ঠিক চালিয়ে নিতে পারে। আর এসব আমাদের পারিবারিক ব্যাপার, অচেনা মানুষের কাছে এসব বলে বেড়াচ্ছিস কেন? স্রোতের কণ্ঠে সবার মনোযোগ সেদিকে গেল। ছেলের মুখ থেকে এমন কথা শুনে শোয়েব ভীষণ কষ্ট পেলেন। এসব বলাটাই স্বাভাবিক, তিনি নিজেও জানেন যে এটাই তার প্রাপ্য। স্রোতদের দিকে এগিয়ে এসে পুনরায় সমুদ্রকে উদ্দেশ্য করে বলল। অপরিচিত মানুষজনের সাথে এত কথা বাড়াতে নেই, জানিস না তুই? সমুদ্র উত্তর দেওয়ার আগে শোয়েব বলে উঠল। আমার মেয়ে কোথায়? ঝিনুককে একবার ডাকবে, একটু কথা বলতাম ওর সাথে। স্রোত অগ্নিদৃষ্টিতে শোয়েবের দিকে তাকিয়ে সাবধানী কণ্ঠে বলল। ভুলেও এই কাজ করার চেষ্টা করবেন না। ঝিনুকের একটাই পরিচয়, স্রোত ও শাহনেওয়াজের বোন। এছাড়া ওর দ্বিতীয় কোনো পরিচয় নেই। ভুলেও আমার বোনের দিকে চোখ দেবেন না। ঝিনুক তো আমার সাথে কথা বলতে চায়, ওর তো কোনো আপত্তি নেই আমার সাথে দেখা করতে, তাহলে তুমি বাধা দাও কেন? কারণ আমি ওর অভিভাবক। ভালো মন্দ বোঝার ক্ষমতা ঝিনুকের নেই, তাই ওর ভালো মন্দ আমাকে বুঝতে হয়। আপনাকে সাবধান করে দিচ্ছি, কখনো ওর সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওদের কথাবার্তার মাঝে সেখানে শোয়েবের দ্বিতীয় পক্ষে ছেলে মেয়ে এলো। তার জমজ ছেলে মেয়ে হয়েছে, ঝিনুকের থেকে বয়সে ছোট। এগিয়ে এসে আবদারের কণ্ঠে বাবার কাছ থেকে কিছু কিনবার জন্য টাকা চাইছে। স্রোত হাসলো, সে কখনো এমন আবদার করার সুযোগ পায়নি তার বাবার কাছ থেকে। আবদার করার বয়সে তার বাবা তার পাশে ছিল না তার আবদার মেটানোর জন্য, কিন্তু স্রোত নিজেকে সামলে নিয়েছে। নিজের বোনের সব আবদার সে মিটিয়েছে। এই দৃশ্যটা দেখতে স্রোতের কেন যেন ভীষণ কষ্ট হলো। ওই একই জায়গায় তো আজ স্রোত আর ঝিনুকও থাকতে পারত। ঝিনুক এখনো নিজের বাবার নাম শুনলে উৎফুল্ল হয়ে ওঠে। নিজের বাবার অপরাধ জানা সত্ত্বেও তাকে ভালোবাসে। শুধু ভাই কষ্ট পাবে জন্য যোগাযোগ করতে পারে না। মেয়েটার স্বভাব অনেকটাই নদীর মতন, সবাইকে শুধু ভালোবাসতে চায়, বিপরীত পাশের মানুষটাকে ভালোবাসছে কিনা সেটা দেখতে চায় না। শ্রোতার সেখানে দাঁড়ালো না, ওর পেছন পেছন সমুদ্র নদীকে নিয়ে চলে গেল। এতক্ষণে ঝিনুকের দেখা পাওয়া গেল। ঝিনুককে দেখতে পেয়ে সবাই স্বাভাবিক হয়ে গেল। সমুদ্র নদীর কানের কাছে ফিসফিস করে বলল যেন ঝিনুকের সামনে শৈবের সাথে দেখা হওয়ার কথাটা না বলা হয়। নদী পাল্টা কোনো প্রশ্ন করলো না। যেহেতু সমুদ্র ভাই বলেছে, তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। ঝিনুকের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে মাঝে নদী পূর্বের ঘটনাগুলো ভুলে গেল। ঝিনুকের ডাক পড়তেই সে নদী থেকে সাময়িক সময়ের জন্য বিদায় নিয়ে গেল। বলল যে একটু পরে আসছে। এদিকে মেলায় এত এত জিনিসপত্রের মধ্যে থেকে নদী কি কিনবে কিছুই বুঝে উঠতে পারছে না। স্রোতকে এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখলো। মন খারাপের কারণটা যে একটু আগে ঘটে যাওয়া ঘটনা সেটা আন্দাজ করতে পারলো। তবে আজ নদী মনে মনে ঠিক করেছে যে বাড়ি ফিরে কারো একটা থেকে এ ঝামেলার আসল কাহিনীটা কি সেটা শুনেই ছাড়বে। স্রোতের দিকে এগিয়ে এসে আবদারের কণ্ঠে বলল। বড় ভাইয়া আমাকে কিছু কিনে দেবে না তুমি? স্রোত হালকা হেসে বলল। কি নেবে পছন্দ করো, আমি টাকা দিয়ে দিচ্ছি।
আরে আমি কি নেব সেটাই তো বুঝতে পারছি না। তুমি চলো, পছন্দ করে আমাকে কিছু একটা কিনে দাও। আমি কি পছন্দ করে দেবো তোমায়? তোমার মিষ্টি আপুকে নিয়ে যাও। আরে না, তুমি চলো, তুমি পছন্দ করে দেবে। তুমি কি ভেবেছো তুমি আমার সামনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকবে আর আমি তোমার মন খারাপ করে থাকতে দিব? তা হবে না, চলো। নদী জোর করে টেনে স্রোতকে নিজের সাথে নিয়ে গেল। যাওয়ার সময় মিষ্টিকে অবশ্য সাথে নিল। একটা কসমেটিক্সের স্টলে গেল। নদী মিষ্টিকে বলল, আপু কি নেবে বলো, বড় ভাইয়া বলেছে যা পছন্দ তাই কেনা দেবে। মিষ্টি হালকা হেসে বলল, সেটা শুধু তোর জন্য, মনে হয় না আমায় কিছু কিনে দেবে। স্রোত গম্ভীর গলায় বলল,